সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্প শিখন অভিজ্ঞতার 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখান থেকে প্রশ্নটা তুলেছি 33 পৃষ্ঠা থেকে। একটা বাগান দেওয়া আছে এবং বাগানটা থেকে আমাদেরকে বাগানটির পরিসীমা বের করতে বলেছে এবং বাগানের মধ্যে যে রাস্তা আছে দুটি সেগুলোর মোট ক্ষেত্রফল বের করতে বলেছে এবং বলা হয়েছে যে বাগানটির মাঝখানে যে রাস্তা আছে সেই রাস্তাটার চৌড়া হচ্ছে 1 মিটার এবং বাগানটি আমরা দেখতে পাচ্ছি 40 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এখন আমরা পরিসীমা বের করব যে বাগানের, তার মানে হচ্ছে আয়তাকার বাগান। এটা হচ্ছে আয়তাকার বাগান যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা কিভাবে বের করব? লিখব যে আমরা প্রথমত লিখব যে তাহলে এখন আমরা পরিসীমা বের করছি বাগানের পরিসীমা সমান পরিসীমা। তাহলে বাগানের পরিসীমা, বাগানটা যেহেতু আয়তাকার তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা দিয়ে আমরা বের করব এত মিটার। তাহলে আমরা মিটার এখন এটা কাজ করি 2 গুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 40 যোগ 30 মিটার। তাহলে কত পাবো 2 গুণ 70 মানে হচ্ছে 70 দিয়ে গুণে 140 মিটার আমরা পাচ্ছি যে এই বাগানটির পরিসীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা হচ্ছে পরিসীমার সূত্র। এবার বের করতে বলেছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত হবে। এটা একটু বুঝতে হবে, এটা সহজ তবে একটু বুঝতে হবে, না বুঝলে কঠিন মনে হবে। আশা করি এটা পরিসীমাটা বুঝেছো। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব কিভাবে দেখো। রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে প্রথমত বুঝবো যে রাস্তার চৌড়া বলেছে যে 1 মিটার, তার মানে দৈর্ঘ্য বরাবর যদি রাস্তাটা কল্পনা করি প্রথম রাস্তাটা, তাহলে এটা হচ্ছে চৌড়া মানে হচ্ছে চৌড়াটা হবে যে প্রস্থ, মানে প্রস্থ 1 মিটার আর দৈর্ঘ্য হবে যে 40 মিটার। আবার আমরা যদি এই 30 মিটার বরাবর রাস্তাটা কল্পনা করি তাহলেও দেখো এই যে চৌড়া যেহেতু 1 মিটার তার মানে সেই একটা হবে যে রাস্তাটির প্রস্থ এবং 30 মিটার যেটা সেটা হয়ে যাবে দৈর্ঘ্য। ঠিক আছে। এবং এখানে একটা বিষয় দেখো, যেহেতু এই যে এটা মনে করে এটা যে এই যে এটা হচ্ছে আয়তাকার বাগান, রাস্তা হচ্ছে, এর একটা বিষয় বোঝাচ্ছি দেখো, এই যে দেখো এই রাস্তাটার সময় যদি আমরা সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করি আবার এটার সময় যদি বের করি তাহলে মাঝখানের এই জায়গাটার ক্ষেত্রফল 2 বার বের করা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই মাঝখানের ক্ষেত্রফলটা কি করতে হবে, আলাদাভাবে বাদ দিতে হবে। তাহলে এটা আমরা অনেকভাবে বাদ দিতে পারি। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, অথবা এই মাঝখানের এটার আলাদাভাবে ক্ষেত্রফল বের করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করো, যেহেতু বাগানের মাঝখানের রাস্তাটা 1 মিটার চৌড়া, তার মানে এই রাস্তাটা এদিকেও যাওয়ার সময় এদিকে এই যেটা হচ্ছে 1 মিটার, তাই না? এই যে এদিকে আসার সময় এটা 1 মিটার, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, তার মানে এই যে মাঝখানের এটা কি হয়ে গেল একটা চারিদিকে 1 মিটার 1 মিটার করে 5, তার মানে এই মাঝখানেটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র, তাই না? তাহলে আমরা ওই যে বর্গাকার ক্ষেত্রে যে মাঝখানের ক্ষেত্রফল এই যে রাস্তার মাঝখানের ক্ষেত্রফল দিয়ে ওইটার আলাদাভাবে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এখন সমাধান করি, সমাধানটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। এখন আমরা সমাধানটা করব যে দৈর্ঘ্য বরাবর এটার বের করছি। এখন আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, তাহলে কত হবে, দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 40 তাহলে গুণ 1 মিটার চৌড়া যেহেতু এদিকে হবে যে বর্গ মিটার, তাহলে কত হবে 40 বর্গ মিটার। তারপরে দেখো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ যেহেতু 30 তাহলে 30 গুণ রাস্তার চৌড়া মানে প্রস্থ হচ্ছে কত 1, ঠিক আছে 1, তার মানে এদিকে বর্গ মিটার। কত হবে এটা 30 বর্গ মিটার, তাই না? এবার একটা বিষয় দেখো, আমরা ওই যে আমরা কিন্তু এখানে রাস্তার দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর করার সময় কিন্তু এই মাঝখানের এটা কিন্তু আমরা 2 বার বের করে ফেলেছি। অর্থাৎ এই যে দৈর্ঘ্য বরাবর যখন বের করেছি সেখানে এই মাঝখানেরটাও বের করা হয়ে গিয়েছে, প্রস্থ বরাবর বের করার সময়ও কিন্তু এখানে মাঝখানেরটা বের হয়ে গিয়েছে। আমরা কিন্তু বাদ দিয়ে নাই, চাইলে কিন্তু বাদ দিয়ে করতে পারতাম। দৈর্ঘ্য বরাবর করার সময় আমরা যদি এখানে 40 না ধরে দৈর্ঘ্য বরাবর একটা যদি বাদ দিয়ে দেই, মানে এটা
39 ধরে যদি আমরা করতাম তাহলে এটা বাদ দেওয়া হয়ে যেত, অথবা এখানে প্রস্থ বরাবর 30টাকে 1 বাদ দিয়ে 29 করেও কিন্তু করতে পারতাম, সেভাবে আমরা করিনি। এখন আমরা তাহলে এই জন্য কী করতে হবে আমাদের, সুতরাং রাস্তার মাঝখানের, ঠিক আছে, মাঝখানের ক্ষেত্রফল কি দিব, 1 গুণ 1 দিব। কেন? কারণ এটা হচ্ছে আমরা রাস্তার মাঝখানে এটা একটা বর্গ ক্ষেত্র পেয়েছি, এটা একটা বর্গাকার ক্ষেত্র, চারিপাশে 1 মিটার 1 মিটার 1 মিটার, তাহলে আমরা এটা কত হবে 1 বর্গ মিটার। তাহলে এখন যদি আমরা সম্পূর্ণ রাস্তাটির ক্ষেত্রফল মানে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এই 40 এবং 30 যোগ করে যেটা পাবো সেটা থেকে একটা বাদ দিতে হবে। তাহলে এখন আমরা কি লিখব, সুতরাং রাস্তা দুটির মোট ক্ষেত্রফল সমান 40 যোগ 30 বিয়োগ 1, এবং এটাকে আমরা বন্ধনী দিতে পারি এদিকে, এদিকে হবে যে বর্গ মিটার। তাহলে কত হবে 70 বিয়োগ 1 বর্গ মিটার, তার মানে হচ্ছে 69 বর্গ মিটার, এবং এটাই হবে যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল। এবং এটা আমরা এভাবে বের করলাম, তোমরা চাইলে যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল থেকে এই যে 1 বাদ দিয়ে, ঠিক আছে, মানে তোমরা কি 1 বাদ দিয়ে করতে পারো, তবে আমি মনে করি এভাবে করলে একটু সহজ বেশি হবে, ঠিক আছে। তবে আমরা যদি দৈর্ঘ্য বরাবর থেকে 1 বাদ দিয়ে করি তাহলে এটা 39 পাবো, আবার এই যে বা আবার মনে করে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে এটা থেকে 1 বাদ দিলে 29 পাবো। তার মানে যদি এখানে 39 ধরি তাহলে 39 যোগ 30 এই 69 আসে, আবার 40 যোগ এদিকে 29 ধরলে তাহলে কিন্তু 69 আসে, এটা 69 আসে। তার মানে যেভাবেই করি না কেন 69 বর্গ মিটার আসতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। এবার 2 নং প্রশ্নের সমাধান দেখো। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা, দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। তার মানে একটা হচ্ছে আয়তাকার জমি আর একটা হচ্ছে বর্গাকার জমি। এখানে মূলত আয়তাকার জমির কথা বলা হয়েছে, তবে একটা কথা বলেছে যে আয়তাকার জমির ক্ষেত্রফল যেটা হবে সেটা বর্গাকার জমির ক্ষেত্রফলও হবে, এবং আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তার মানে প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হবে যে 4 ক, বা প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে যে 4x মানে 4x এরকম হবে। তাহলে দেখো প্রতি মিটার দড়ির মূল্য, হ্যাঁ মানে দড়ি মানে হচ্ছে রশি আর কি, দড়ি তো তোমরা জানো, দড়ি মূল্য হচ্ছে 7 টাকা, এবং দড়ি দিয়ে 2 বার, হ্যাঁ দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। এই যে জমির আয়তাকার জমির চারিদিকে বেষ্টনী দেওয়া, এই যে চারিদিকে বেষ্টনী দেওয়া মানে হচ্ছে আয়তাকার জমির পরিসীমায় বেষ্টনী দেওয়া। হ্যাঁ তাহলে চারিদিকে বেষ্টনী দেওয়া মানে কি, পরিসীমায় বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। এখন ক নাম্বার প্রশ্ন বলেছে আয়তাকার জমির পরিসীমা কত হবে। তাহলে এই পরিসীমা বের করতে পারি আমরা দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে এখানে যে পরিসীমা দেওয়া আছে, যে পরিসীমায় বেষ্টনী দিয়েছে 5600 টাকা, এখান থেকে এখানে যেহেতু 2 বার ঘুরিয়ে দিয়েছে তার মানে এখানে হচ্ছে 2 বার পরিসীমার মূল্য আছে, ঠিক আছে। 2 বার পরিসীমায় বরাবর কি দিতে, দড়ি দিতে কত খরচ হয়েছে সেটার মূল্য আছে, এটা দিয়ে এটা থেকে একটা বের করতে পারি আমরা। আবার আরেকটা হচ্ছে সূত্রের সাহায্যে, সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আয়তাকার জমির পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বের করতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে হবে। আবার আরেকটা হচ্ছে এই যে পরিসীমা থেকে আমরা বের করব। এখন আমরা দুটাই করতে পারি, কিন্তু আমাদের এখানে পরিসীমা থেকে বের করলে একটু সহজ বেশি হবে, ঠিক আছে। এখন আমরা তাহলে আয়তাকার জমির পরিসীমা কত হবে সেটা বের করব। ক নাম্বারটা কিভাবে করব দেখো, আমরা প্রথমত লিখব যে এখানে এই যে দেখো 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট খরচ হয়েছে 5600 টাকা। তাহলে আমরা লিখবো যে এটা কি লিখবো দেখো 2 বার, হ্যাঁ 2 বার বেষ্টনী দিতে আয়তাকার, আচ্ছা দেখো আয়তাকার জমিতে, হ্যাঁ দেখো 2 বার বেষ্টনী দিতে খরচ হয় কত, 5600 টাকা।
তাহলে একবার বেষ্টনী দিতে খরচ হয় কত হবে? নিশ্চয়ই 5600কে 2 দিয়ে ভাগ। আমরা এরকম ভগ্নাংশ আকারেও লিখতে পারি বা পাশাপাশিও লিখতে পারি। ভগ্নাংশ আকারে লিখলাম যে কাটাকাটি দিতে সুবিধা হওয়ার জন্য। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে? কাটলে হবে যে 25 দুগুণে 50, 28 দুগুণে 56, তার মানে 2800। তার মানে পাচ্ছি আমরা কত? 2800। এটা পাচ্ছি যে এত টাকা হচ্ছে কি দিতে? একবার বেষ্টনী দিতে। তার মানে এই যে একবার বেষ্টনী দিতে এত টাকা খরচ হয় মানে হচ্ছে পরিসীমা, ঠিক আছে, মানে সম্পূর্ণ পরিসীমা বরাবর বেষ্টনী দিতে 2800 টাকা খরচ হয়। এখন একটা বিষয় দেখো, 1 মিটার দড়ির মূল্য হচ্ছে 7 টাকা। তার মানে 7 টাকা খরচ হয় 1 মিটারে দড়ি দিতে। 7 টাকা খরচ হয় 1 মিটারে। আমরা এখন পরিসীমা এক মানে সম্পূর্ণ আয়তাকার জমির একবারের পরিসীমা, মানে পরিসীমা কত মিটার সেটা বের করব। এখন এটার জন্য আমরা মিটারটাকে ডান পাশে রাখবো। সবসময় মনে রাখবে যেটা উত্তর বের করব আমরা সেটাকে ডান পাশে রাখতে হয়। তাহলে এখন আমরা পরিসীমা কত মিটার বের করছি, তাই আমরা মিটারটাকে ডান পাশে রাখলে আমরা এখন লিখবো যে 7 টাকা খরচ হয় 1 মিটারে। তারপর 1 টাকা খরচ হয়, তারপর হচ্ছে 2800 টাকা, মানে 2800 টাকা খরচ হয়। তাহলে দেখো এখন আমরা লিখবো যে আমরা যে দেখো এখন দেখো 7 টাকা খরচ হয় 1 মিটারে, ঠিক আছে, প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটারে। তারপর দেখো 1 টাকা খরচ হয়, তাহলে 1 টাকা নিশ্চয়ই কম পরিমাণ জায়গায় খরচ হবে, এটা তো নিশ্চয়ই জানো। তাহলে কম হওয়া মানে হচ্ছে ভাগ হওয়া। কাকে ভাগ? এই 7কে আমরা এই যে 1কে আমরা 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 1কে যে এই 1 মিটারকে আমরা 7 দিয়ে ভাগ করব মিটারে। তারপর দেখো আবার কত টাকা? 2800 টাকা। 2800 টাকা খরচ হয় সমান, তার মানে 2800 টাকা নিশ্চয়ই বেশি পরিমাণ জায়গায় খরচ হবে। তাহলে বেশি হওয়া মানে হচ্ছে গুণ হওয়া। তাহলে 7 নিচে থাকলে 1-এর সাথে গুণ হওয়া মানে হচ্ছে উপরে বসবে এরকম, ঠিক আছে, মিটারে। তাহলে এবার কাটাকাটি দিয়ে আমরা আমরা জানি কত? 7 এই যে 3 7 21, 4 7 28, তার মানে 4 7 4, এখানে 4 বসবে 0 0, তার মানে 400 পাচ্ছে। তার মানে 400 একে কত সমান সমান 400 মিটারে, ঠিক আছে, 400 মিটার। তার মানে এই যে 2800 টাকা যে একবার বেষ্টনী দিতে খরচ হয়েছিল, সে 2800 টাকা মানে হচ্ছে একবার পরিসীমার সমান জায়গায় বেষ্টনী দেওয়া। তাহলে একবার পরিসীমার সমান জায়গায় বেষ্টনী দেওয়া মানে হচ্ছে এটা কত পেয়েছি আমরা? 400 মিটার। তার মানে 400 মিটার জায়গায় কি দিয়েছে? 400 মিটার পরিসীমায় বেষ্টনী দিতে 2800 টাকা খরচ হয়েছে। তার মানে 400 মিটারটা হচ্ছে এই যে আয়তাকার জমির পরিসীমা। তাহলে এখন আমরা লিখব কি? সুতরাং কথাটা তোমরা এখানে যে কোনো জায়গায় লিখতে পারো। আচ্ছা আমি এদিকে দেখাই। সুতরাং এই যে আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান 400 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক নাম্বারের সমাধান। এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে কি বলেছে দেখো, বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? তার মানে বর্গাকার জমিতে যে প্রতি 4 বর্গমিটার জায়গায় এটার জন্য আমাদের কি লাগবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে উদ্দীপকে কি থেকে আমরা বের করতে পারি? উদ্দীপকে বর্গক্ষেত্র নিয়ে শুধু একটা মাত্র কথা বলেছে, সেটা কি দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। তার মানে আমরা যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর এখানে দেখো বর্গাকার জমিতে যে চারা লাগালো, পেঁপে চারা লাগালো, তাহলে পেঁপের চারা কি লাগিয়েছে? বর্গাকার জমির ক্ষেত্রফল জুড়ে প্রতি 4 মিটার পর পর লাগিয়েছে। তাহলে আমরা এখন কি করব? প্রথমত আয়তাকার জমির ক্ষেত্রফল বের করব। মানে আয়তাকার জমির ক্ষেত্রফল বের করা মানে বর্গাকারেরই ক্ষেত্রফল বের করা, ঠিক আছে। তাহলে এখন আমরা সেটা করি। এখন আমরা প্রথমত লিখব যে, তাহলে একটা বিষয় দেখো এই যে আয়তাকার জমির যে এখানে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বলেছে। এখন আমরা খ নাম্বার প্রথমত লিখব যে ধরি বা মনে করি, তোমরা যেটা যে কোনো একটা লিখতে পারো, আয়তাকার জমির প্রস্থটা ধরবো আমরা। প্রস্থ যেহেতু কত বলেছে, প্রস্থ 4, এই যে প্রস্থ আমরা ক মিটারটা ধরি, ঠিক আছে, ক মিটার। তাহলে সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য নিশ্চয়ই 4 ক মিটার হবে, যেহেতু 4 গুণ বলেছে। তাহলে আবার সুতরাং
ঠিক আছে। সুতরাং আয়তাকার জমি, সুতরাং আয়তাকার এদিকে র হবে, আয়তাকার জমির পরিসীমা কত হবে? পরিসীমা পাবো যে আমরা যে 2 গুণ, গুণটা না দিয়ে ব্র্যাকেট দেওয়া মানে গুণ বোঝায়, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে 4 ক যোগ ক, যে প্রস্থ মিটার। তাহলে এটা পেলাম যে আমরা কিসের পরিসীমা? আয়তাকার জমির পরিসীমা। এখন আমরা আয়তাকার জমির পরিসীমার কিন্তু একটা কি পেয়েছিলাম? মান পেয়েছিলাম এই কতে আয়তাকার জমির পরিসীমা কত পেয়েছিলাম মনে আছে? 400 মিটার। ঠিক আছে, তাহলে ওই পরিসীমা সমান 400 মিটার, আর এই এটাও কিন্তু পরিসীমা, তাহলে আমরা এইটা সমান 400 মিটার অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা লিখবো যে কি? তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং প্রশ্ন মতে ঠিক আছে, বা এখন দিয়েও তোমরা লিখতে পারো যে 2 গুণ 4 ক যোগ ক সমান হচ্ছে কত? 400 মিটার। ঠিক আছে, 400 মিটার। ঠিক আছে, তোমরা চাইলে ক হতে পাই আয়তাকার জমির পরিসীমা সমান 400 মিটার এটা শুরুতে লিখতে পারো। ঠিক আছে, আবার দেখো বা এখন আমরা কি করব? 2 গুণ এটা হচ্ছে 5 ক সমান 400 মিটার। এই মিটারটা এখন আর লিখতে হবে না আপাতত। বা একটা বেশি থেকে এটা কত হবে? তাহলে এটা এই যে আমরা এখানে 2টাকে যদি আমরা এখন পক্ষান্তর করি, তাহলে 5 ক সমান এই 400কে 2 দিয়ে ভাগ হবে, যেহেতু গুণাকারে থাকলে এটা ভাগ হয়ে যায়। তার মানে এটা কাটাকাটি দিলে হবে যে কত? কাটাকাটি দিলে, আচ্ছা কাটাকাটি একটু পরেও দিতে পারি আমরা, বা ক সমান, এরকম হিসেবগুলো তোমরা আশা করি জানো, এগুলো তোমরা পঞ্চম শ্রেণীতে করেছো। ঠিক আছে, ক সমান এটা 5 যেহেতু গুণাকারে আছে, এটা কি হয়ে যাবে? পরবর্তীতে এসে ভাগ হবে। ভাগ হওয়া মানে হচ্ছে 400, 2 নিচে আবার 5টাও নিচে। তাহলে আমরা এখন কাটাকাটি করব, এই যে 200 দিয়ে গুণে 400, আবার 5 কত? 5 40-এ, 5 40-এ হচ্ছে কত? 5 40-এ 200, 5 40-এ 200, 5 20-এ 100, 5 40-এ 200। তার মানে আমরা কত পাচ্ছি? ক সমান 40। সুতরাং ক সমান, হ্যাঁ, ক সমান 40। এখন ক সমান 40 মানে কটা কি ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম। হ্যাঁ, সুতরাং প্রস্থ সমান 40 মিটার। তাহলে এখন প্রস্থ যদি পেয়ে যায়, তাহলে এখন দৈর্ঘ্য আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা দৈর্ঘ্য বের করবো। এদিকে দেখো, সুতরাং দৈর্ঘ্য সমান 4 গুণ কত? 40 দিয়ে দিই সরাসরি, 40 মিটার। তার মানে কত? 4 4 16, 160 মিটার আমরা পাচ্ছি যে কিসের? আয়তাকার জমির দৈর্ঘ্য। তাহলে এখন আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার জমির ক্ষেত্রফল, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 160, প্রস্থ হচ্ছে আমাদের 40, এবং এদিকে হবে যে বর্গ মিটার। তাহলে এটা কত হবে? আমরা এটা গুণ করব এখন। এই যে শূন্যগুলো বাদ দিয়ে আমরা কোন করি? 4 6 24-এর 4, হাতে আছে 2, 4 1 4, 4 8 2 হচ্ছে 6, 6 4, আবার এদিকে 0 0 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 6400 বর্গ মিটার পেলাম যে আয়তাকার জমির ক্ষেত্রফল। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলও, হ্যাঁ, এটা হবে। তাহলে সুতরাং এখন আমরা বলবো যে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান, এই যেটা লিখব কত? এটা এদিকে লিখি 6400 বর্গ মিটার। বর্গ মিটার, অবশ্যই বর্গ মিটার হবে। এখন যে বলেছে আমরা বর্গাকার জমির ক্ষেত্রফল যেহেতু এখন বের করেছি, আবার সরাসরি উত্তর বের করবো আমরা। দেখো, প্রতি 4 বর্গ মিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? তাহলে আমরা কি করব? বর্গাকার জমির ক্ষেত্রফল যে 6400 বর্গ মিটার, এই 6400 বর্গ মিটারকে আমরা 4 দিয়ে কি করব? ভাগ করলে কতটি চারা, ঠিক আছে, একটা বের করবো এখন। তাহলে সুতরাং পেঁপের চারা লাগবে সমান এই 6400 উপরে, নিচে হবে যে কত? নিচে হবে যে এই 4। হ্যাঁ, এবার আমরা 4 দিয়ে এটাকে ভাগ করবো, যে এত টি, এদিকে হবে যে টি, এত টি। তাহলে আমরা কাটি, এটা ভাগ করবো আমরা 64কে ভাগ করতে পারলে হবে
হ্যাঁ 64কে ভাগ করলে আমরা দেখি এটা যায় কিনা, 4 একে 4, 2 থাকে হ্যাঁ 424, হ্যাঁ তাহলে এটা 14, 4 14 মানে 4 10 40, এদিকে ভাগ করে কোনো একটা জায়গায় এখানে ভাগ করি, এটা কত 6 4 0 0কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে 4, 2 আসে 24 আসে, আবার হচ্ছে কত এটা তো যায় না, 4 হ্যাঁ যায় 4 6 24, তারপর 0 0 আসে আর কি, তার মানে 1600, কত আসে 1600 আসে, কত আসে 1600, 1 6 0 0 1 6 0 0, তোমরা একটু লেখাগুলো একটু বুঝে নিও, ঠিক আছে। তাহলে পেঁপের চারা লাগবে কত 1600টি, মানে 6400কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাই যে 1600 পাই, মানে 1600 পাই, তাহলে 1600টি চারা লাগবে। তাহলে সম্পূর্ণটা তোমরা দেখো, একটু স্ক্রিনশট নিতে পারো, যে বলেছে ধরি আয়তাকার জমির প্রস্থ আমরা ক মিটার, দৈর্ঘ্য 4 ক, আয়তাকার জমির পরিসীমা হচ্ছে এটা বের করলাম, সূত্র এটা এই প্রশ্ন মতে যেগুলো দিয়ে পেয়েছি এগুলো দিয়ে পরিসীমা বের করলাম। এখন ক নাম্বারে যেহেতু পরিসীমা আমরা 400 মিটার পেয়েছি, এটা আমরা এই পরিসীমা সমান ওই 400 মিটার লিখলাম, তারপর কাজ করে আমরা একটা প্রস্থ ক এর মান বের করলাম, সেটা থেকে দৈর্ঘ্য বের করলাম, তার মানে আবার আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এই ক্ষেত্রফল সমান প্রশ্ন মতে কি বর্গাকার জমির ক্ষেত্রফলও হবে। এখন বর্গাকার জমির ক্ষেত্রফল যেহেতু বের করে ফেললাম, এবার আমরা 4 বর্গমিটার যেহেতু প্রতি 4 বর্গমিটার পরপর যেহেতু একটা পেঁপের চারা, তাহলে আমরা এই যে এই 1600 বর্গমিটার এর কে যদি আমরা না 1600 নয়, যে 6400 বর্গমিটারকে 4 দিয়ে ভাগ করলে যে 1600 পাই, এই 1600টি মানে 1600টি পেঁপের চারাই এখানে লাগাতে পারবে। তো এই হচ্ছে 2 নম্বরের সমাধান। এবার আমি 3 নম্বরে যাব। 3 নম্বর প্রশ্নটি দেখো, বলা হচ্ছে চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। আমরা একটা এখানে সামান্তরিক ক্ষেত্র দেখতে পাচ্ছি। এবার দুইটা প্রশ্ন দিয়েছে, একটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো, আর একটা হচ্ছে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র ABD এর দ্বিগুণ। তাহলে এখন আমরা প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে প্রথমত এই ক এর মান লাগবে। এখন ক এর মান বের করতে পারবো আমরা পরিসীমা দিয়ে। পরিসীমা এখানে দেওয়া আছে কি 180 মিটার, এটা থেকে আমরা এখন কি বের করতে পারবো ক এর মান। তাহলে এখন প্রথমত ক এর মান বের করার জন্য আমরা ক নাম্বারটা আমরা করব কিভাবে, প্রথমত লিখব যে সামান্তরিকের পরিসীমা, ঠিক আছে, সামান্তরিকটির তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে সবগুলাই যে বাহু সবগুলা যোগ করা, তাহলে ক যোগ 2ক, হ্যাঁ 2 গুণ ক মানে 2ক যোগ ক আবার 2ক, ঠিক আছে, মিটার, এদিকে হবে যে মিটার। তাহলে কত হয়, তাহলে হয় যে 3ক 4ক 5 6ক 6ক মিটার, এই 6ক মিটার আমরা পাচ্ছি পরিসীমা। এখন ওই 6ক মিটার পরিসীমা যদি হয়, আবার পরিসীমা যদি 180 মিটার যদি হয়, তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 6ক সমান 180 লিখব। এখন আমরা কি করব দেখো, এই যে ক সমান 100 বা এই যে ক সমান 180 কে 6 দিয়ে ভাগ করব, তাহলে হবে যে কত 30। তাহলে সুতরাং ক সমান আমরা পাচ্ছি যে 30। তাহলে ক সমান যদি 30 পাই, এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করব। তাহলে এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল যাওয়ার জন্য এখন আমরা লিখব প্রথমত, এখন আচ্ছা একটা বিষয় বের করে দিই, এখানে ভূমি এই যে 2ক, তারপর আচ্ছা এগুলো বের করতে হবে না, এখন আমরা সরাসরি লিখি। তাহলে এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখব এখন সরাসরি। সুতরাং সামান্তরিকের, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এখন সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি আমরা, যে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 2ক, তাহলে 2ক আমরা সরাসরি 2কই লিখি, এদিকে বর্গ একক হবে মানে বর্গ মিটার, ঠিক আছে। তারপর 2 গুণ উচ্চতা, না 2 গুণ ক হবে, 2 গুণ ক গুণ উচ্চতা হচ্ছে এই যে এখানে যে একটা লম্ব দেখতে পাচ্ছ 5 মিটার, এই 5 মিটার এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে কত হবে 5। এখন আমরা মান বসাবো, তাহলে মান বসালে কত হবে 2 গুণ ক এর মান হচ্ছে আমরা এখানে পেয়েছি 30 গুণ 5, এদিকে বর্গ মিটার, ঠিক আছে। আবার সবগুলো গুণ করলে 30 দ্বিগুণে 60,
আর 5-এর সাথে 60 গুণ করলে হবে যে 300। এটা আমরা এদিকে যাই, ঠিক আছে, এদিকে যাই, আমরা এখানে কি লিখবো, সমান সমান পাবো যে 300 বর্গ মিটার। ঠিক আছে, গুণটা আশা করে বুঝেছো, ওই যে 30 দ্বিগুণে 60, 60-এর সাথে 5 গুণ করলে 300 বর্গ মিটার পাচ্ছি আমরা কি, সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে এটা আমরা কি দিয়ে বের করলাম, এটা আমরা বের করলাম যে সূত্র দিয়ে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। এটা একটা পদ্ধতি, আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আমি এটা মুছে দিয়ে অন্য একটা পদ্ধতিতে যাবো, আশা করি তোমরা এটা বুঝেছো এবং খাতায় তুলে নিয়েছো। এখন অন্য একটা পদ্ধতি কিভাবে করব, এখানে এই সামান্তরিক ক্ষেত্রটার ভেতরে দুইটা ত্রিভুজ আছে দেখা যায়, তাহলে এই দুইটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে যোগ করলেও কিন্তু ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল বের হবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এটা আশা করি তোমরা বুঝেছো, 300 বর্গমিটার আমরা পেয়েছি সামান্তরিকটির ক্ষেত্রফল, এবং আমরা এই বিষয়গুলো মনে রাখবো একটু, হ্যাঁ, এগুলো মনে রাখবো। আমার জায়গা কম বিদায় এটা মুছে দিতে হচ্ছে। এবার কি বলছে দেখো, এখন বলতো, এবার আমরা করব যে, হ্যাঁ, জ্যামিতির এই যে দুইটা ত্রিভুজ আছে সেটা দিয়ে করব। এখন আমরা লিখব যে এ বি, আবার এই যে এ ডি বি ত্রিভুজটা নিব আমরা। এখানে দুইটা ত্রিভুজ দেখো, এ ডি বি ত্রিভুজ, আবার ডি ডি বি সি ত্রিভুজ। তাহলে প্রথমত একটা একটা নিই আমরা, এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হ্যাঁ, আবার এই যে এ ডি বি ত্রিভুজের, এদিকে আমরা ত্রিভুজের চিহ্ন চাইলে দিতে পারি, এর ক্ষেত্রফল আমরা সরাসরি লিখে দিই, সরাসরি আমরা এগুলো লিখে দিই। ভূমি, আচ্ছা প্রথমত আমি মানটা লিখি, তোমরা ভুলে যাবে না হয়, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এদিকে হচ্ছে বর্গ, যেহেতু এগুলো মিটারের তাই মিটার। তাহলে এখন হাফ লিখলাম, গুণ ভূমি হচ্ছে কত, ভূমি আমরা জানি যে 2 ক। তাহলে আমি সরাসরি, আর হ্যাঁ 2 ক মানে কত পেয়েছিলাম আমরা, যে 30, ক এর মান যত 30, 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 2 ক মানে 60 পেয়েছিলাম। তাহলে তোমরা 2 গুণ ক লিখতে পারো, বা সরাসরি 60ও লিখতে পারো। গুণ উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 5 মিটার, এই যে 5 মিটার, এদিকে বর্গ মিটার হবে আর কি। এবার আমরা 2/1 গুণ, এদিকে 2 গুণ 30, হ্যাঁ, গুণ 5। এই 30-এর মান তো আমরা এই যে এর আগেতে দেখিয়েছি, এই জন্য এখানে কিছু লিখতে হবে না। তাহলে এবার আমরা কত লিখবো দেখো, চাইলে আমরা কাটাকাটি দিতে পারি, যে 2 2 কাটাকাটি চলে যাবে, হ্যাঁ, যে লব এবং হর কাটাকাটি দিলাম, এবং 5 এবং 30 থাকে, তারপরে 3 5 15, 150, 150 বর্গ মিটার। তাহলে 150 বর্গ মিটার, এটা পাচ্ছি আমরা কিসের, এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার একইভাবে ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ঠিক আছে, ত্রিভুজ, এদিকে দেখো ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল সমান, সূত্র আমাদের তো এখন আর বারবার সূত্র লেখার দরকার নেই, মানে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটাও যেহেতু সেম, আমি সরাসরি মান বসাই দিচ্ছি, হাফ ইন্টু, তাহলে ভূমি কত, এখানে এটার ভূমি হবে যে এটা 2 ক, এবং এটার উচ্চতা কিন্তু সেম 5 মিটার হবে। কেন, কারণ এটা হচ্ছে একই ত্রিভুজের, ঠিক আছে, একই ক্ষেত্রের মধ্যে, কিন্তু এটার উচ্চতা এদিক থেকে আমরা লম্ব টানলে এটা এখান থেকে এখানে যাবে, হ্যাঁ, এদিকে যদি আমরা লম্ব কল্পনা করি, হ্যাঁ, এবং এটা মান হবে কত, এটার মান হবে যে 5 মিটার। তাহলে 5 মিটার আমরা কি লিখবো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি 2 ক, 2 ক এর মান আমরা এখানে 60 পেয়েছি, সরাসরি 60 লিখে দিই আমরা, হ্যাঁ, এই যে 60 গুণ উচ্চতা হচ্ছে কত, 5 মিটার, 5 বর্গ মিটার। তাহলে কাটাকাটি দিতে পারি আমরা, এদিকে চাইলে 2 এর সাথে 60 কাটা দিলে 30, 5 30 হচ্ছে 150 বর্গ মিটার। ঠিক আছে, আমি এখানে সংক্ষেপে করেছি, তোমরা চাইলে এইটার মতো করে বিশ্লেষণ করে এখানে করতে পারো, কিন্তু ফলাফল কিন্তু 150 বর্গ মিটারই আসবে। ঠিক আছে, এবার দুইটা আমরা যোগ করব। ঠিক আছে, এবার আমরা লিখব যে, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল কি করব আমরা, এই যে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল 150 যোগ ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 150 যোগ করব, সমান সমান, এদিকে বর্গ মিটার হবে আর কি, বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল, তাহলে সমান সমান 150 150 যোগ করলে হয় যে 300 বর্গ মিটার, যেটা আমরা এর আগেও পেয়েছিলাম। তাহলে 300 বর্গ মিটার এর আগেও পেয়েছি আমরা, আবার এখনও আমরা 300 মিটার, অর্থাৎ আমরা এখন দুইভাবে দেখালাম। ঠিক আছে, এটা এই জন্য বলেছে একাধিক পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব। খ
খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ। এটা কিন্তু আশা করি অনেকে ইতিমধ্যে বুঝে গিয়েছো। আমরা প্রথমত এটার জন্য আমাদের কি লাগবে, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল আমরা এই যে এখানে এটা এখন খ নাম্বারটা করব, এটা আমি মুছে দেই, সম্পূর্ণ মুছতে হবে না, আমরা এই নিচেরটা মুছে দেই। দেখো আমরা এটা, আচ্ছা আমি এ ডি বি লিখেছিলাম, এটা এ বি ডি বানাই দিই। এটা হবে যে এ বি ডি, হ্যাঁ এই প্রশ্নে যেটা হচ্ছে খ নাম্বারটা। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল আমরা বের করে পেলাম কত, 150 বর্গমিটার। এবার দেখো, এবার 2 গুণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কত পাই আমরা, তাহলে এই যে 2 গুণ, তার মানে 2 গুণ এ বি ডি এর ক্ষেত্রফল এই যে 150, এদিকে বর্গমিটার সমান 300 বর্গমিটার। তাহলে আমরা 300 বর্গমিটার পেয়ে গেলাম। তার মানে এখন কি বলতে পারি আমরা, এই যে এখন আমরা যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ, এই যে ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ আমরা এখন তো পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখবো যে এখন আমরা যে সুতরাং আচ্ছা এটা সরাসরি এখানে দেখানো হলো বলতে পারি। হ্যাঁ আচ্ছা, এই যে সমান সমান এদিকে লিখে আমরা সমান সমান সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল এদিকে লিখতে পারো দেখানো হলো, এই আর কি যা যা লিখবে। এখন তোমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমত এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর এটাকে দ্বিগুণ করে দেখালাম, দ্বিগুণ করে যেহেতু 300 এসেছে এবং 300টা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি সুতরাং যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। এবার 4 নম্বর প্রশ্নটি দেখো, বলা হচ্ছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চৌড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চৌড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে এবং প্রতিটি মাদুরের দাম যদি 45 টাকা হয় তাহলে মোট খরচ কত হবে। তাহলে এটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত সম্পূর্ণ মেঝেটির ক্ষেত্রফল বের করতে হবে। এখানে কিন্তু দুইটা পার্ট, একটা এতটুকু আর একটা হচ্ছে এটা, মানে প্রথমত আমরা কয়টি মাদুর লাগবে, তাহলে এটা বের করবো যে আমরা কিভাবে, সম্পূর্ণ মেঝেটি আয়তাকার মেঝেটির ক্ষেত্রফল বের করে মাদুরের ক্ষেত্রফল বের করে আমরা যদি মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেই তাহলে কয়টি মাদুর লাগবে বের হয়ে যাবে। আবার হ্যাঁ এটা বের করার পর তো বাকিটা একদম ইজি। তাহলে আমরা এখন প্রথমত লিখবো যে ঘরের ক্ষেত্রফল, ঘরের সরাসরি লিখে দিই আমরা, তোমরা দেওয়া আছে দিয়ে ঘরের মেঝের দৈর্ঘ্য, লম্বা মানে দৈর্ঘ্য, চৌড়া মানে হচ্ছে প্রস্থ, এবার তোমরা দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এগুলো লিখতে পারো। আমি সরাসরি ঘরের ক্ষেত্রফল লিখে দিচ্ছি, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সরাসরি লিখে দিচ্ছি এইভাবে। ঘরের ক্ষেত্রফল হচ্ছে কত, 26 গুণ 20। তাহলে এরকম কেন লিখলাম, কারণ এটা হচ্ছে আয়তাকারের জন্য, এদিকে অবশ্যই বর্গ মিটার হবে। ঠিক আছে, এবারে গুণ করলে কত হবে, গুণ করলে হবে যে 26 দিয়ে গুণে হচ্ছে 52, তাহলে 520 বর্গ মিটার পাচ্ছি আমরা ঘরটির ক্ষেত্রফল। এবার মাদুরের ক্ষেত্রফল এবার আমরা বের করছি, সুতরাং মাদুরের ক্ষেত্রফল, আবার মাদুরের ক্ষেত্রফল সমান মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4 মিটার, তাহলে 4 গুণ 2.5, হ্যাঁ এত বর্গ মিটার। এই গুণটা একটু খেয়াল করো আমি কিভাবে করছি। প্রথমত আমরা 2.5কে দশমিক নাই মনে করে 4 25 কত 100 হয়, 100 লিখলাম। এখন দশমিক বসানোর পালা, এই দশমিকের ডানে একটা অঙ্ক আছে, তা আমরাও ডান পাশ থেকে এক অঙ্ক বামে দশমিক দিব, বর্গ মিটার। তার মানে আমরা কত পাবো, সমান সমান বা আচ্ছা দিকে বা লিখি, বা 10 বর্গ মিটার। আমরা কত পেয়েছি, 10 বর্গ মিটার। তাহলে সুতরাং এবার আমরা কিভাবে মাদুরের সংখ্যা বের করব বলেছিলাম, ঘরের ক্ষেত্রফলকে, ঘরের মেঝের ক্ষেত্রফল, আচ্ছা এদিকে মেঝের ক্ষেত্রফল, এদিকে মেঝের লিখি নাই না, তাহলে এখানে ঘরের মেঝের ক্ষেত্রফল। এবার আমরা যে মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব, সুতরাং মাদুরের সংখ্যা, মাদুর ঢাকা যাবে,
তাহলে মাদুরের বা মাদুর লাগবে সমান, আমরা এই যে 520কে আমরা ভাগ দিব কত দিয়ে? 10 দিয়ে। হ্যাঁ, কাটাকাটি একদম সহজ। এটা আমরা এই যে এভাবে 10কে কাটলে এটা 52 পাবো। কত পাবো? 52টি। এতটি। তাহলে মাদুর লাগবে কতটি? 52টি। তাহলে 52টি মাদুর দিয়ে সম্পূর্ণ ঘরের মেঝেটি ঢাকা যাবে। এখন আরেকটা বলছি, দেখো প্রতিটি মাদুরের দাম 45 টাকা হলে মোট কত খরচ হবে? তাহলে যেহেতু 52টি মাদুর লাগবে, তার মানে 52টিতে যত টাকা আসবে তত লাগবে। তাহলে এখন আমরা লিখবো যে এদিকে এখানেই করতে পারি, এদিকে করি। দেখো এখন একটি মাদুরের দাম সমান কত টাকা বলেছে? 45 টাকা। তাহলে সুতরাং 52টি মাদুরের দাম সমান 45 গুণ 52 টাকা। তাহলে এই গুণটা আমরা কোনো একটা জায়গায় করি যে 45 52, ঠিক আছে, 5 দ্বিগুণে 10, তারপর হচ্ছে 5 5 25, 25 আর 1 হচ্ছে কত? 26, ঠিক আছে। 5 দ্বিগুণে 10, 5 5 25, 1 26, আবার হচ্ছে 4 দ্বিগুণে 8, 4 5 20, তাহলে যোগ করলে তারপর 8 6 14, এটা হয়ে যাবে 3 3 2 2 3 4 0। তাহলে আমরা পাচ্ছি কত? সমান সমান 2 3 4 2340 টাকা, ঠিক আছে। তারপর তোমরা লিখতে পারো যে মোট কত খরচ হবে, এদিকে তোমরা এইভাবে লিখতে পারো। সুতরাং মোট খরচ হবে সমান 2340 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ 33 পৃষ্ঠার সম্পূর্ণ সহজ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা নিচে কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর কোনো কিছু না বুঝলে সেটাও আমাকে নিচে কমেন্টস করে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দিবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।